হ্যালো মাই ডিভাইন সোলস, অনেক দিন পর আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে শূন্যর মাই টুইন ফিল্ম জার্নি চ্যানেলে। তো আজকে একদম ভিন্ন, একদম আউট অফ দ্য বক্স একটা টপিক নিয়ে আলোচনা করব, এবং এই ভিডিওটার সাথে আমার যতদূর ধারণা যে সকলে রিলেট করতে পারবে না, কিন্তু এই ভিডিওটা বানানোর আমার উদ্দেশ্য হচ্ছে তাদের সাথে কানেকশন করা বা তাদেরকে খুঁজে বের করা যারা আমার মতো এই কনসেপ্টের সাথে রিলেটেবল ইনটিউটিভলি। ওকে, জোর করে থিওরিটিক্যাল নলেজকে ইউজ করে না, ইনটিউটিভলি যারা এই কনসেপ্টের সাথে কানেক্টেড। আজ আমার আওয়াজ বা আমার ভয়েস বা আমার টোন হয়তো একটু স্লো, একটু কাম বা একটু আই থিঙ্ক একটু রিল্যাক্সড লাগবে, বিকজ আই হ্যাভ নো কন্ট্রোল ইন দিস। একটা খুব ম্যাসিভ শিফট এই মুহূর্তে হচ্ছে কালেকটিভ লেভেলে, এবং এটা আমার মধ্যে তো এক্সট্রিম লেভেলে হচ্ছে, এবং আই ক্যান সেন্স যে এটা পুরো পৃথিবী তো আর্থ তো দূর, ফুল সোলার সিস্টেমেই হচ্ছে, এটা এনার্জি শিফট করছে। পুরোনো প্যাটার্ন আর কোথাওই থাকবে না, ঠিক আছে? সব কিছু নতুনভাবে তৈরি হচ্ছে, এবং কনসাসনেস হাই হচ্ছে, আসলে কনসাসনেস 5Dর দিকে যাচ্ছে। তো বেসিক্যালি যেহেতু একটা ম্যাসিভ, স্ট্রংলি একটা ম্যাসিভ শিফট হচ্ছে ফুল সোলার সিস্টেমে অ্যান্ড আমাদের মধ্যেও, তো যেগুলো হবে সেটা হচ্ছে যে আমাদের এনার্জিকে নতুন এনার্জিতে টিউনিং করা হচ্ছে। তো তার জন্য যেটা হচ্ছে খুব ফাস্টভাবে পুরনো কার্মিক এনার্জি যা আমাদেরকে সার্ভ করছে না এতদিন ধরে, যেগুলো আমাদের সাথে এখনও জুড়ে আছে, তো খুব তাড়াতাড়ি এই কার্মিক এনার্জিগুলো ক্লিনজ হওয়ার টাইম এসেছে, এবং ইউনিভার্স এটাই বলছে যে তার জন্য কিন্তু রেডি থাকতে হবে, ইউ হ্যাভ টু বি প্রিপেয়ার্ড। মানে আর কোনো ডিলে হওয়ার চান্স নেই, খুব ফাস্ট হবে জিনিসটা। এবার আমি যে ইনফরমেশনগুলো দিচ্ছি তার সাথে 3i অ্যাটলাসের কি কানেকশন, যেটার নাম দিয়ে আমি এই ভিডিওটা তৈরি করছি, বা এখনও ছবিতেও দেখতে পাওয়া যাচ্ছে যে 3i অ্যাটলাসকে আমি কনসেপ্টে রেখেছি। তো আমি এই কানেকশনটা বোঝানোর জন্য এই ভিডিওটা বানাচ্ছি। 3i অ্যাটলাস সম্বন্ধে বেশ কিছুদিন ধরে খবরের টপ ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল নিউজ চ্যানেলে প্রচুর আলোচনা হচ্ছে। বিজ্ঞানীরা এটা নিয়ে ভীষণ তৎপর। যদি আমরা একটু ফলো করি নিউজ চ্যানেল, তো আমরা খুব ভালো করে এটা সম্বন্ধে জেনেছি, হয়তো শুনেছি অনেকবার, আর যদি না শুনে থাকি প্রথমবার শুনছি, তাহলে অবশ্যই সার্চ করে দেখতে পারো 3i অ্যাটলাস কী। তো আমি ছোট করে কনসেপ্টটা বলে দিচ্ছি, ঠিক আছে? 3i অ্যাটলাস আসলে কী? 3i অ্যাটলাস এটি সাম্প্রতিক আন্তঃনাক্ষত্রিক ধূমকেতু, যা 2025 সালের অক্টোবরে আমাদের সৌরজগতের মধ্য দিয়ে অতিক্রম করছে। 2025 সালের জুলাই মাসে আবিষ্কৃত এটি আমাদের সৌরজগতের বাইরে থেকে পর্যবেক্ষণ করা তৃতীয় পরিচিত বস্তু, এবং এর অস্বাভাবিক হাইপারবোলিক ট্র্যাজেক্টরির আন্তঃনাক্ষত্রিক উৎপত্তি নিশ্চিত করেছে। ধূমকেতুটি পৃথিবীর জন্য কোনো হুমকি নয়। আর এটা অ্যাকচুয়ালি আমাদের সৌরজগতের বাইরে থেকে উদ্ভূত হওয়া একটা ধূমকেতু। মানে আমাদের সায়েন্টিস্টরা এর সম্বন্ধে পরিচিতই নয়, মানে আমাদের চেনা জানা কোনো অবজেক্টের মধ্যে এটা পড়ছে না। এটা সৌরজগতের বাইরের কোনো নক্ষত্রমণ্ডল থেকে, কোনো গ্যালাক্সি থেকে এটার উৎপত্তি হয়েছে, এবং প্রথম এটাকে 1 জুলাই 2025 সালে গ্রহাণু টেরেস্ট্রিয়াল ইম্প্যাক্ট লাস্ট অ্যালার্ট সিস্টেম বা অ্যাটলাস দ্বারা শনাক্ত করা হয়। এবং তাৎপর্য কি, এটি এখনও পর্যন্ত দেখা যাওয়া তৃতীয় আন্তঃনাক্ষত্রিক বস্তু হিসাবে বিজ্ঞানীদের জন্য আমাদের সৌরজগতের জন্য অন্য যে কোনো বস্তুর চেয়ে ভিন্ন উৎসের একটি বস্তু অধ্যয়নের জন্য একটি অনন্য সুযোগ প্রদান করে। আর এর পথ কি, এর গতিপথ অতিবৃত্তীয়, অর্থাৎ সূর্যের মাধ্যাকর্ষণ দ্বারা আবদ্ধ হবে না, এবং উড়ে যাওয়ার পরে আমাদের সৌরজগৎ ছেড়ে চলে যাবে। এটি 29 অক্টোবর 2025 তারিখে প্রায় 1.8 AU প্রায় 17 কোটি মাইল দূরত্বে পৃথিবীর সবচেয়ে কাছে চলে যাবে। এবার এটা গেল থিওরিটিক্যাল ভাষা বা
লজিক্যাল ভাষা বা আমাদের সায়েন্টিস্টের থিওরির অনুযায়ী যে তথ্য সেটা বললাম আমি, ঠিক আছে? এটা যে কোনো গুগল সার্চ করলেই এই তথ্যটা পাওয়া যাবে। এবার প্রশ্ন জাগবে যে এর সাথে আমাদের কী সম্পর্ক, মানে টুইন ফ্লেমদের চ্যানেলেতে এই 3i অ্যাটলাস নিয়ে আলোচনা হচ্ছে কেন? ওকে, আমি এটা 3D পার্সপেক্টিভ থেকে থিওরিটা বললাম। আমাদের 3D বা 3D কনসেপ্ট অনুযায়ী 3i অ্যাটলাস কী। ওকে, এর মধ্যে থেকে কিছু না কিছু তথ্য হয়তো তোমরা বুঝতে পেরেছো, যেটার মেন সারমর্ম হচ্ছে কি, 3i অ্যাটলাস সৌরজগতের বাইরে থেকে একটা আসা অচেনা কোনো অবজেক্ট, যেটাকে ধূমকেতু বলেই গণ্য করছে বিশেষ করে নাসা। কিন্তু এই তথ্যটা নিয়ে নাসাও এখন কিন্তু শিওর নয়। 29শে অক্টোবর সূর্যের সবথেকে কাছে যখন 3i অ্যাটলাস পৌঁছবে, তখন আমাদের সায়েন্টিস্টরা এই জিনিসটাকে আরও ভালোভাবে পর্যবেক্ষণ করার সুযোগ পাবে, এমনটাই ক্লেম করা হয়েছে এবং সেটাই নিয়ে এখনও অধ্যয়ন চলছে। এরই মধ্যে কিছু সায়েন্টিস্ট ক্লেম করছে যে এটি কোনো ধূমকেতু নাও হতে পারে, এটি কোনো উন্নত মানের সত্তা দ্বারা তৈরি কোনো টেকনোলজিও হতে পারে, মানে এলিয়েন টেকনোলজি। ওকে, মানে অনেক সায়েন্টিস্ট এটাও ডাউট করছে যে এটা নেহাতি ধূমকেতু বলে উড়িয়ে দেওয়ার মতো এখনও কনফার্মেশন হয়নি, এটা কোনো উন্নত মানের সত্তা দ্বারা তৈরি বা উন্নত মানের জীব দ্বারা তৈরি কোনো টেকনোলজিও হতে পারে। তো এটা আসলে কি, সেটার উত্তর এখনও অবধি পাওয়া যায়নি, তার উত্তরের খোঁজ চলছে। এবার এটা গেল আমাদের 3D লেভেলে, 3D কনসেপ্টে যা কিছু চলছে এই 3i অ্যাটলাসকে নিয়ে, সেটা নিয়ে একটা মানে সংক্ষেপে আমি একটা বর্ণনা বা একটা আইডিয়া করে দিলাম কনসেপ্ট। এবার আমি যাব স্পিরিচুয়াল কনসেপ্ট 3i অ্যাটলাসের। স্পিরিচুয়াল ওয়ার্ল্ডেও একটা জরুরি আলোচনা চলছে এই 3i অ্যাটলাস নিয়ে, বিশেষ করে যারা স্টার সিড বা যারা লাইট ওয়ার্কার্স বা যারা হাইলি ইভলভড স্পিরিচুয়াল জার্নিতে, বেসিক্যালি যারা স্টার সিড, তাদের মধ্যে বেশ কিছু সংখ্যক স্টার সিড, বেশ অনেকেই এই জিনিসটার কনসেপ্ট দিচ্ছে যে 3i অ্যাটলাস নেহাতি একটা কোনো ক্যাজুয়ালি চলে আসা অবজেক্ট না, একে একটা গ্যালাকটিক দূত বলে এরা আখ্যা দিচ্ছে, মানে হচ্ছে আন্তরিক্ষ দূত। এটা কোনো জীব দ্বারা পরিচালিত নাকি কোনো গ্রহ নক্ষত্র বা কোনো নক্ষত্ররই কোনো এনার্জি, কোনো অংশ, ইউনিভার্সের কোনখান থেকে এর সূত্রপাত, কী সোর্স, সেটা কেউ জানে না, কিন্তু ধারণা করা হচ্ছে যে এটা যাই হোক না কেন, অ্যাকচুয়ালি এটা একটা আন্তরিক্ষ দূত, কিছু একটা বার্তা নিয়ে সে এখানে এসেছে আমাদের সোলার সিস্টেমের মধ্যে। সে নেহাতি হঠাৎ চলে আসেনি, তার আসাটা একটা অনেক বড় প্ল্যান ফ্রম হায়ার সোর্স বা ডিভাইন সোর্স, বা আমরা ইউনিভার্সও বলতে পারি। সো বেসিক্যালি 3i অ্যাটলাসকে ডিভাইন টাইমিং বলা যেতে পারে। কিসের ডিভাইন টাইমিং বা কী দূত বা কী বার্তা নিয়ে এসেছে? অ্যাকর্ডিং টু দ্য স্টার সিডস বা স্পিরিচুয়াল পিপল যারা কালেকটিভ লেভেলে, এনারা এটা বলছেন যে অনেকেই 3iকে থার্ড আই বলে আখ্যা দিচ্ছেন। এর নামেটা যে 3i অ্যাটলাস, তার মধ্যে 3iকে এরা থার্ড আই বলে আখ্যা দিচ্ছে। থার্ড আই বলতে আমরা যেটা বুঝি লজিক্যালি, আমাদের থার্ড আই চক্রা, এই থার্ড আই চক্রা যখন ওপেন হয়ে যায় তখন হায়ার লেভেল অফ কনসাসনেসে যে কেউ চলে যেতে পারে, রাইট? মানে 5Dর দিকে শিফট করা বা আমাদের শিব শক্তি জার্নিতে শিবের দিকে শিফট করা, এনার্জি শক্তির শিবের সাথে মিলন হওয়ার সময়, শিব শক্তির মিলনের সময়, বা আমরা টুইন ফ্লেম হিসাবে যেটাকে বলি টুইন ফ্লেম ইউনিয়নের সময়, ডিভাইন ফেমিনিনের সাথে ম্যাসকুলিনের ইউনিয়নের সময়, কালেকটিভ লেভেলে, এবং শক্তির হায়ার কনসাসনেসে বা শিবের সাথে মার্জ হওয়ার সময়। আমি কিন্তু এটা বলছি না যে ফিজিক্যালি দুজনের বিয়ে হয়ে যাওয়ার সময়, না,
আমি নিজের ভেতরের দুটো এনার্জির কথা বলছি। আমাদের নিজেদের ভেতরে যে শক্তি আর শিবের সাথে মিলন, আমাদের ভেতরের শক্তিকে হায়ার কনসাসে গিয়ে কুণ্ডলিনীকে অ্যাওয়েকনিং প্রসেস দিয়ে যেতে হয়, এনার্জি ওপর দিকে ওঠে এবং 5Dতে গিয়ে শিব তত্ত্বর সাথে বা শিব কনসাসনেসের সাথে এই শক্তির মিল হয়। আমরা ক্লেম করি যে শিবের এনার্জি আমাদের 3rd আইতে বাস করছে, আর আমাদের লোয়ার চক্রাতে বাস করছে শক্তি, রুট চক্র থেকে স্টার্ট হচ্ছে। এই শক্তিকে আমাদের নিজের ওপর কাজ করে আমাদের এনার্জিকে হায়ার কনসাসনেসের দিকে নিয়ে যেতে হয়, যেটা হচ্ছে শিব কনসাসনেসের সাথে। এটাকেই বলা হয় শিব শক্তির মিলন। আই গেস আমি বোঝাতে পারলাম। এখানে এনার্জির কথা হচ্ছে, ওকে, আর যাই কথা হচ্ছে সবই ইন্টারনাল সোলের কথা হচ্ছে। তো বেসিক্যালি যখন কালেকটিভ লেভেলের বলা হচ্ছে, কালেকটিভ লেভেল মানে এই স্টারশিট বা স্পিরিচুয়াল কমিউনিটি এটা ক্লেম করছে 3i অ্যাটলাস পুরো সোলার সিস্টেমেরই এনার্জি শিফট করতে এসেছে হায়ার কনসাসনেসের দিকে। এটাকে নাম দেওয়া হয়েছে ক্রিস্ট কনসাসনেস। আর আমাদের তথ্য অনুযায়ী ভবিষ্যৎবাণী করা হয়েছিল আমাদের যে পুরনো পুরাণ এবং সমস্ত কিছুতে, যে কলিযুগ থেকে সত্য যুগের দিকে যে যুগ পরিবর্তনের টাইমলাইন বলে দেওয়া হয়েছিল, সেটাও অনেকটা এইরকম টাইমই, মানে 25 থেকে 32 এরকম সাল কিছু বইতে নাকি এরকম ক্লেম করা হয়েছে। এবং অনেক স্পিরিচুয়াল গুরু, খুব বড় বড় স্পিরিচুয়াল গুরু, যারা ভালো করে ইন্টারভিউগুলো দেখলে বুঝতে পারবে যে তারা ক্লেমও করছে যে কলিযুগ শেষ হয়ে সত্যযুগ শুরু হয়ে গেছে। এবার এই খ্রিস্ট কনসাসনেস বা কলিযুগ বা সত্যযুগ এত কিছু আমি বুঝি না, বা আমি বলবো যে সবাই এইসব নিয়ে এত পড়াশোনা করে না। তো বেসিক্যালি এই সমস্ত ওয়ার্ড বা এই সমস্ত কনসেপ্ট গিয়ে মিলছে একটাই কনসেপ্টে। কলিযুগ হচ্ছে সবথেকে লোয়েস্ট এনার্জির যুগ, সবথেকে ডার্ক নাইট অফ দ্য সোল, যেটা টাইমটা সবথেকে লোয়েস্ট এনার্জি, সেই টাইম লাইনটা দিয়ে আমরা যাচ্ছি। মানে হিংসা, বিদ্বেষ, নেগেটিভিটির পিক লেভেল, ঠিক আছে, ক্রুয়েলটি, ইভিলদের, এটা ইভিল যেন রুল করছে সমস্ত কনসাসনেসকে, একটা কালেকটিভ হিউম্যান কনসাসনেসকে যেন ইভিল এতদিন অকুপাই করেছিল। আর এই জিনিসটা নিশ্চয়ই আমরা সবাই জানি, আমরা সবাই বাস করছি এই দুনিয়াতে, এই যুগটার মধ্যে, এবং আমরা জানি আমাদের চারিদিকে কি ঘটছে, আমাদের সাথে কি ঘটেছে, এবং ম্যাক্সিমাম ইন্ডিভিজুয়ালি আমাদের স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং প্রসেস কতটা ডার্কনেসকে ফেস করার পরে গেছে, এবং সেই ডার্কনেসগুলো আমাদের ওপরে যত না ইন্টারনালি আমরা দেখেছি, তত এক্সটার্নালি আমরা কত রকম মানে ডার্কেস্ট সোল বা কত ডার্ক স্পিরিটকে এনকাউন্টার করেছি, যাদের এফেক্টে এরকম কত ইভিল স্পিরিট, এরকম কত ইভিল এফেক্টেও আমরা অ্যাফেক্টেড হয়েছি। এবং একটা সময়ের পরে আমাদের মনে প্রশ্ন এসেছে যে এইসব ঠিক হচ্ছে না, দুর্বল বা ইনোসেন্টের সাথে খারাপ করছে, অত্যাচার টর্চার যা হচ্ছে, আমি চাই পরিবর্তন আনতে এই সমস্ত কিছুর মধ্যে। এখান থেকেই তো আমাদের পারপাসগুলো এসেছে। টুইন ফ্লেমকে তো এইভাবেই আনা হয়েছে। টুইন ফ্লেমের তো আসার কোনো প্রয়োজনই ছিল না, যদি সব কিছু পারফেক্টলি হতো। টুইন ফ্লেম পরিবর্তন নতুন করে কি আনতো, যদি সব কিছু হাইয়েস্ট পজিটিভ এনার্জির মধ্যে বা হাইয়েস্ট পজিটিভ কনসাসনেসের মধ্যেই থাকতো, হতো না। সব থেকে লোয়েস্ট আছে এখন। তো পার্টিকুলারলি যেটা বলার সেটা হচ্ছে যে দিস ইজ দ্য টাইম যেখানে পরিবর্তনের সূচনা হচ্ছে। মানে এই যে লোয়েস্ট কনসাসনেসে এতদিন ধরে আর্থ তিলে তিলে শেষ হয়ে গেছে প্রায়, আর্থের এবারে হিলিংয়ের টাইম এসেছে, আর্থের এবারে নতুন করে শুরু করার টাইম এসেছে। যেভাবে আমাদের ওল্ড সেলফ মারা গিয়ে আমাদের নিউ সেলফে আমরা আসছি, যেখানে ডিস্টর্টেড থেকে আমরা ডিভাইন ফর্মে যাচ্ছি, আর্থেরও কালেকটিভ লেভেলে এই ডিস্টর্শন থেকে বেরিয়ে নিউ আর্থ বা 5D কনসাসনেসের যে আর্থ, সেই টাইম লাইনে শিফট হওয়ার টাইম এসেছে। এই যত ধর্ম, রিলিজিয়াস বই এবং এত কিছুর মধ্যে এত টার্মস, এত কথা, কেউ বলছে খ্রিস্ট কনসাসনেস, কেউ বলছে নিউ আর্থ, কেউ বলছে 5D কনসাসনেস, কেউ বলছে সত্যযুগ, এরা সবাই একটা জিনিসে মিনিং করে। আর্থকে লোয়েস্ট জায়গা থেকে, মানে লোয়েস্ট কনসাসনেস থেকে আর্থের হাইয়েস্ট কনসাসনেসে যাওয়ার কালেকটিভ লেভেলে
সেই টাইমটা এসেছে। মানে কালেকটিভ লেভেল মানে কি, মানে এতদিন ইন্ডিভিজুয়ালি আমাদের সাথে হতো, মানে সবার সাথে না, ইন্ডিভিজুয়ালি টুইন ফ্লেম যারা, সেই সংখ্যাটা খুব কম। এই পুরো আর্থের যত হিউম্যান আছে তাদের থেকে টুইন ফ্লেম তো অনেক রেয়ার না। টুইন ফ্লেম বা স্টারশিড বা লাইট ওয়ার্কার্স, এই সোলগুলো খুব কমই আছে। এরা অ্যাডভান্স সোল, এরা একটা পারপাস নিয়ে এসেছে। এবার ভিডিওর মেন পারপাসটা আমি বলি, যে পারপাসটা নিয়ে এসেছি আমরা এই পৃথিবীতে, এইবার টাইম এসেছে একদম, কিন্তু এটা একদম কোনো উড়ো কথা না, এটা কিন্তু সচেতনতার একটা বার্তা। এটা কিন্তু টাইম, দিস ইজ দ্য টাইম অ্যাকচুয়ালি। আমাদেরকে এতদিন যে কারণে তৈরি করা হচ্ছিল, যেটা বোঝানো হচ্ছিল, যে জন্য আমাদেরকে গড়া হচ্ছিল, এবার অ্যাক্টিভ লেভেলে সেই কাজটা করার টাইম এসে গেছে। মানে আমরা তো অনেক কিছু জানি, আমরা 5D লেভেল থেকে পৃথিবীটাকে দেখতে পারি, যারা আমরা অনেক দিন ধরে নিজের ওপর কাজ করছি। এই জার্নিতে অনেক দিন ধরে ইনার ওয়ার্ক করছি এবং নিজেকে একটা সেই জায়গায় নিয়ে এসেছি। বা আমরা যারা অলরেডি সোল পারপাস স্টার্ট করে দিয়েছি, অনেকটা এগিয়ে গেছি আমাদের সোল পারপাসে, এবং আমাদের এখন প্রশ্নের উত্তর খুঁজতে বাইরে বেরোতে হয় না, বাইরে হাতড়ে বেরোতে হয় না। আমরা সেই জায়গায় নিজেকে নিয়ে গেছি নিজের ওপর কাজ করে, যে সমস্ত প্রশ্নের উত্তর আমরা নিজেদের ভেতরে, আমাদের স্পিরিট গাইড, আমাদের ইনটিউশন, এদের সবার সাথে ডিরেক্টলি কানেক্ট করে আমরা চ্যানেলড মেসেজ পাই বা চ্যানেলিং করতে পারি। এই অ্যাডভান্স লেভেলে যে সমস্ত টুইন ফ্লেমরা অলরেডি এসে গেছে, আমি তাদের কথা বলছি। এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। যদি তুমি যে আমাকে শুনছো বা শুনছেন, যদি নিজেকে এই জায়গায় রিলেট করতে পারো, তাহলে তুমি এই সংখ্যাটার মধ্যে পড়ছো, এই কালেকটিভ টুইন ফ্লেম সংখ্যা বা স্টারশিট সংখ্যাটার মধ্যে পড়ছো, যাদের জন্য এই বার্তাটা। আর যদি তুমি রিলেট করতে না পারো, যে না এখনও আমার কন্ডিশন সেই রকম আসেনি যে আমি নিজেকে এতটা অ্যাডভান্স বলবো, বা আমি এখনও নিজের সোল পারপাস খুঁজে পাইনি, বা আমি তো সবে এন্ট্রি করেছি, তাহলে তাদের জন্য নয় এই মেসেজটা। তাদের এখনও দেরি আছে সেই জায়গায় আসতে। এটা শুধু তাদের জন্য যারা এই জায়গায় অ্যাডভান্স হয়ে গেছে, তাদেরই একটা অনেক বড় দায়িত্ব নেওয়ার সময় এসে গেছে। এই সংখ্যাটা অনেক জায়গায় বলা হয়, কালেকটিভ লেভেলে এই সংখ্যাটা একটা গণনা করা হয়েছে 144,000 টুইন ফ্লেম এই মুহূর্তে আমাদের আর্থে অ্যাক্টিভভাবে সোল মিশন শুরু করে দিয়েছে বা দিচ্ছে। যে কারণে যে মিশনটা নিয়ে তাদেরকে আনা হয়েছে, আরও অনেক টুইন ফ্লেম এবং স্টারশিড বা লাইট ওয়ার্কার আছে, তার মধ্যে এই সংখ্যক টুইন ফ্লেম, ঠিক লিমিটেড এতগুলো টুইন ফ্লেমই, যারা অলরেডি রেডি হয়ে গেছে সোল মিশন অ্যাক্টিভভাবে করার জন্য। এবং তাদের সোল মিশন এটাই, এই যে নিউ আর্থ শিফট হচ্ছে, এই নিউ আর্থকে হিলিং দিয়ে এবং গাইডেন্স দিয়ে এবং যার যেটা পারপাস সেটাকে কাজে লাগিয়ে 5D কনসাসনেসের দিকে নিয়ে যাওয়া, এই কাজটা শুরু করে দেওয়ার টাইম, দিস ইজ দ্য প্রেজেন্ট টাইম। ওকে, এবার তুমি নিজে এটা দেখো ভেবে, বা রিলেট করতে পারছো কিনা, যে তুমি কি এই টুইন ফ্লেমদের মধ্যে পড়ছো। ওকে, জোর করে কাজে লাগাতে যাবে না। আমি বললাম, যারা অলরেডি অনেক দিন ধরে নিজের ওপর কাজ করে অ্যাডভান্স লেভেলে চলে এসেছে, তাকে আর এদিক ওদিক উত্তর খুঁজতে হয় না। সে অলরেডি নিজের সোল মিশনে বা সোল পারপাসে অনেক দিন ধরেই ডিভোটেড, এবং সে ডিরেক্টলি এখন ইনার চ্যানেল মেসেজ দ্বারাই ইউনিভার্সের সাথে কমিউনিকেট করে এবং স্পিরিট গাইডের কাছ থেকে সমস্ত উত্তর পায়, যাকে কোথাও কোনো ট্যারো রিডার বা কোনো হিলারের কাছে অ্যান্সার খুঁজতে হয় না। সে মানে আই মিন সে এখন নিজেই একটা সেই রকম লাইটে পরিণত হয়েছে, যাকে লাইট ওয়ার্কার বলা হয়। আর আরেকটা কথা, লাইট ওয়ার্কার বা স্টারশিড বা টুইন ফ্লেম জরুরি নয় যে তাদেরকে বিশাল বড় সেলিব্রিটি লেভেলের কিছু কাজ করতে হবে। লাইট ওয়ার্কার সেও হতে পারে যে একজন মা, মাতৃত্বকে কাজে লাগিয়ে, তার এটাই হয়তো সোল মিশন, যে সে নিজের সন্তানকে
মানে সন্তানের জীবনের মধ্যে সেই পরিবর্তন আনার চেষ্টা করছে। বা সে পিতা হতে পারে সেই সন্তানের, বা সে কোনো টিচার হতে পারে, বা সে কোনো সাইকোলজিক্যাল হিলার হতে পারে, যাকে হয়তো সেভাবে মানুষ চেনেও না। শুধু তার পারিপার্শ্বিক যারা তার কাছে আসে বা তাকে চেনে, তারা তার প্রতি অ্যাট্রাক্টেড, এবং তাদের কাছে সে কোনো এঞ্জেলের থেকে কম কিছু না। তো আমার বলার কথা যে সমস্ত লাইট ওয়ার্কাররা, এই সংখ্যক যেটা আমি বললাম, তারা কিন্তু নিজেদের কাজ অলরেডি করা শুরু করে দিয়েছে। যারা এখনও অবধি সেই জায়গায় আসতে পারেনি, যারা জাস্ট নিজের অ্যাওয়েকেনিং স্টার্ট করে এখন ফিগার আউট করার চেষ্টা করছে যে আমার সাথে কি হচ্ছে না হচ্ছে, তাদেরও সময় আসবে, কিন্তু দিস ইজ নট দ্য টাইম ফর দেম। তাদের এখনও একটু হিলিংয়ের দেরি আছে, তাদেরকে আরেকটু কাজ করতে হবে নিজের ওপর। তো তারা শুনে রাখতে পারো, কারণ ভবিষ্যতে তোমাদেরও অনেক দায়িত্ব আসবে। কিন্তু এই মোমেন্টে প্রাইম টাইম আমি এই সংখ্যাটার উপর বললাম। ওকে, তো এই যে কালেকটিভ স্টারশিপ এবং স্পিরিচুয়াল ওয়ার্কার যারা, তারা এটা ক্লেম করছে যে 3i অ্যাটলাস এমনিই আসেনি আমাদের সোলার সিস্টেমে। তারা একটা সুইচ অন করতে এসছে এবং তারা একটা ডিভাইন টাইমিংয়ের বার্তা দিতে এসেছে যে এটা হচ্ছে টাইম। এবং এরপরে যেটা হবে হয়তো 26 সাল থেকে 26, 27, 28 পরপর যে টাইম লাইনটা আসবে না, আরও কঠিন সময় আসবে। মানে অলরেডি যে চারিদিকে এত ডিস্ট্রাকশন আমরা দেখছি, বড় বড় দুর্ঘটনা, প্রচুর মানুষ মারা যাচ্ছে, কিছু না কিছু লেগেই আছে, বলতে গেলে প্রলয়ের মতো চলছে কোথাও না কোথাও, যুদ্ধ হচ্ছে, যুদ্ধে অনেক মানুষ মারা যাচ্ছে। তাছাড়া প্রাকৃতিক দুর্যোগ, ক্লাউড ব্রাস্ট, বন্যা, ভূমিকম্প, এছাড়াও অনেক অনেক বড় রিসেন্টলি ঝড় হলো, এবং এটা পুরো পৃথিবীতে হচ্ছে। যদি আমরা লক্ষ্য করে দেখি, পুরো পৃথিবী কিন্তু একই প্রসেস দিয়ে যাচ্ছে। এই প্রসেসটা হচ্ছে ডিস্ট্রাকশন। মানে শিবা ফার্স্টে সমস্ত কিছুকে ধ্বংস করে যা আমাদেরকে সার্ভ করে না, এবং ধ্বংস করার পরেই আবার নতুন সৃষ্টি হয়। তো এই যে ধ্বংস বা প্রলয়ের টাইম লাইনটা, এটা কিন্তু 25-এ আমরা যা দেখেছি, এরপরে হয়তো এর থেকেও বেশি অনেক কিছু দেখব, এতটাই সংখ্যক দেখব যে মানুষের পরিমাণ অনেকটা কম হয়ে যাবে। এই পৃথিবীতে স্বার্থপরতা, আত্মকেন্দ্রিক হয়ে অন্যের ক্ষতি করা, ক্রুয়েলটি, নৃশংসতা, যে স্বভাব বা যে পথ আমাদের ঈশ্বরের পথ থেকে ডিস্ট্রাক্টেড করে দেয়, ঈশ্বর আমাদের যে পথে নিয়ে আসতে চান তার উল্টো দিকে হাঁটছে যারা, এই সংখ্যক মানুষটা আস্তে আস্তে শেষ হয়ে যাবে। হয় মানুষ শেষ হবে, আর নয় সেই মানুষগুলোর মধ্যে ওই সত্তাটাই চেঞ্জ হয়ে এই মানুষগুলো হয়তো ঈশ্বরের পথ প্রদর্শন করবে। আমরা হয়তো এখন দেখিও যে খুব বেশি এখন স্পিরিচুয়ালিটি নিয়ে মানুষের চর্চা বেড়েছে, যারা কোনোদিন করতো না তারাও করছে, ইন্টারেস্ট বাড়ছে। স্পিরিচুয়াল কনসেপ্টের সিনেমাই বেশি হিট হচ্ছে, যেমন কান্তারার মতো সিনেমা। তো চারিদিকে আমরা দেখছি যে কালেকটিভ লেভেলে হিউম্যান বিইংসদের মধ্যে স্পিরিচুয়াল কনসেপ্ট, স্পিরিচুয়ালিটির প্রতি আকর্ষণ অনেক বেড়ে যাচ্ছে। এটা কিন্তু নেহাতি এমনি হয়নি। অনেক স্পিরিচুয়াল লিডারের কাছে এটাই মতামত যে সত্য যুগের সূচনা হওয়ার এটাই প্রথম বার্তা। হিউম্যান কনসাসনেস এইভাবেই 5Dর দিকে শিফট করছে, এবং যাদের করছে না বা করবে না ইন ফিউচার, এই ধরনের হিউম্যান আস্তে আস্তে পৃথিবী থেকেই চলে যাবে বিভিন্ন ডিস্ট্রাকশন দ্বারা, এবং এদের সমস্ত ক্ষমতাও চলে যাবে। পৃথিবীকে লিড করবে এবার থেকে শুধুমাত্র তারাই যারা ঈশ্বরের পথ প্রদর্শক, তার মধ্যে অ্যাক্টিভ লেভেলে যারা কাজ করবে তারাই হচ্ছি আমরা, যারা স্পেশালি কোনো বড় পারপাস নিয়ে এই আর্থে এসেছি। দিস ইজ আওয়ার মিশন। আমরা যে নলেজ, যে সোর্স, যে লাইট নিয়ে এসেছি, সেই লাইটকে স্প্রেড করার এবং পৃথিবীকে পরিবর্তন করার জন্যই আমরা এসেছি। দিস ইজ দ্য প্রাইম টাইম। আমাদের কাজ করার সময় শুরু হয়ে গেছে। এখন আর সেই সময়টা নেই যে ঠিক আছে ডিলে হয়ে যাক, আবার দেখা যাবে। আর ডিলে হওয়ার টাইম নেই। আর এই বার্তাটা দিতেই নাকি 3i অ্যাটলাস আমাদের সোলার সিস্টেমে এসেছে, এটাই কিছু কালেকটিভ স্পিরিচুয়াল মানুষরা ক্লেম করছে। এবার আমি কেন এটাকে নিয়ে আজ আলোচনা করছি, বা আমি বা কেন এই কনসেপ্টটা বলতে বসলাম, জাস্ট বিকজ কটা ভিডিও দেখে আর কোথাও একটা দুটো কথা শুনে না। এবার বলি ভিডিওটা বানানোর মেইন পারপাস। আমি আগেও বলেছি যে ইউনিভার্স আমাকে গাইডেন্স না দিলে বা কোনো চ্যানেলতে মেসেজ না এলে আমি ভিডিও বানাই না। আমি কোন কনসেপ্টের উপর ভিডিও বানাবো সেটা ডিসাইড করে ইউনিভার্স।
তো ইউনিভার্স আমাকে কী গাইডেন্স দিয়েছে বা আমার কাছে এমন কী চ্যানেলের মেসেজ এসছে যে আমি আজকে এই ভিডিওটা বানাচ্ছি। এবার এটা বলি, একটু মিরাকুলাস। তো বিগত 1 মাস ধরে একটা ম্যাসিভ শিফট চলছে আমার মধ্যে। আমার যত কার্মিক এনার্জি বা কার্মিক কানেকশন বা বন্ডেজ লাইফে, সেগুলো আবার ক্লেনজিংয়ের জন্য পুশ দিচ্ছে। পুরনো অনেক প্যাটার্ন রিপিট হচ্ছে। এইগুলো যখন ঘটে সচরাচর, অনেক দিন তুমি নিজের ওপর কাজ করছো, একটা অ্যাডভান্স লেভেলে গেছো, তারপরে যখন আউট অফ নো হোয়ার আবার কিছু বেঁচে থাকা কার্মিক এনার্জি তোমাকে ডিস্টার্ব করা শুরু করে। তো বেসিক্যালি এই টাইমটা তখনই আসে যখন একটা এনার্জি শিফটের টাইম এসে যায়, আর ফাইনালি তোমাকে তোমার কার্মিক যে পুরনো এনার্জিগুলো, যেগুলো তোমাকে আর সার্ভ করছে না, যেগুলো আবার ফাইনালি ক্লেন্স হওয়ার টাইম আসছে, সেগুলো তোমার সারফেসে আবার আসবে এবং তোমাকে ডিস্টার্ব করে তোমাকে বোঝানোর চেষ্টা করবে যেগুলো ক্লেন্সিংয়ের টাইম এসছে, ফাইনালি ক্লেন্সিংয়ের টাইম এসছে, আর এগুলো নিজের মধ্যে রাখার আর কিছু নেই। তো এবং একটা টেস্টের টাইমও আসে, ইউনিভার্সালভাবে টেস্টও নয়, পুরনো কোনো রকম ট্রমাকে বা কোনো ডিস্টর্টেড বা কার্মিক এনার্জিকে রিপিট করে ডিস্টার্ব করে দেখার চেষ্টা করে ইউনিভার্স তুমি কতটা নিজের ওপর কাজ করছো, বা এই সিচুয়েশনে তুমি কি এখনও আগের মতোই রিয়াক্ট করছো নাকি নিজেকে সেই জায়গা থেকে বের করে এনেছো। তো টেস্ট পাস করে দিলেই তুমি কিন্তু ইউনিভার্স জেনে গেল যে তুমি রেডি এই শিফটের জন্য। তো বেসিক্যালি আমি সেই টেস্ট পাস করেছি। ওকে, যখন তোমার ওই টাইমটা আসে তখন একটা ডিজিনেস, একটা কনফিউশন, একটা জিনিস ভুলে যাওয়া, মেমোরি লস হয়ে যাওয়া, মনে হয় টাইম অনেক ফাস্ট চলে যাচ্ছে আর আমি এই চোখ ব্লিঙ্ক করছি আর টাইম পেরিয়ে যাচ্ছে, দেজাভু হওয়া, পুরনো রকমের জিনিস ঘটতে থাকা, মনে হবে যে এই একই ঘটনা আগেও ঘটেছে, বা এই মানুষটা এই কথাটা আমার সাথে আগেও বলেছে, বা এইরকমভাবে এইভাবে আমি আগেও কারোর সাথে কথা বলেছি, আমি যেন আবার পাস্টের কোনো টাইম লাইনে চলে যাচ্ছি। সামটাইমস আমার মনে হবে আমি কোনো ফিউচারের টাইম লাইনে চলে যাচ্ছি, আমি অ্যাকচুয়ালি কোথায় বাস করছি বুঝতে পারা যায় না। এইরকম একটা ব্যাপার শুরু হয়ে যায় যখন তোমার এনার্জি শিফট করার টাইম আসে। ওকে, কে রিলেট করতে পারছো আমাকে কমেন্ট করে জানিও। তো আই থিঙ্ক আমি ভাবছিলাম যে এটা শুধু আমার সাথে হচ্ছে। এবার যেখানে আমি যেটা জানতে পারি সেটা হচ্ছে এই 3i অ্যাটলাসের ব্যাপারে আমি অনেক দিন ধরেই কিছু জানি না, মানে এটা নিয়ে 1 মাস আগে থেকেই আলোচনা হচ্ছে। আমার সামনে কোনো দিন আসেনি, আমার টাইম লাইনে আসেনি, আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দিস। শুধুমাত্র কিছু অচেনা চ্যানেল থেকে কিছু কোডেড ল্যাঙ্গুয়েজের ভিডিও আমার কাছে আসতো। আমি জানি না এটা কতজনের টাইম লাইনে আসে, আমার চ্যানেলটার নামও মনে নেই, একটা নাম্বারের চ্যানেল, যে চ্যানেলটাতে অনেক রকম ভিডিও আছে, ভিডিওগুলো নাম্বারিং দিয়ে এবং ভিডিওতে ভিজুয়ালসগুলো অন্য কোনো জগৎকে দেখায়, মানে মহাকাশে, ব্ল্যাক হোল, কোনো লুপ, কোনো অন্য জায়গা, অন্য শহর, কি দেখায় বুঝতে পারা যায় না, বাট বোঝা যায় যে এটা যাই দেখায় তা পৃথিবীর সাথে রিলেটেড নয়, পৃথিবীর বাইরে কিছু দেখায়, এবং একটা হাই এনার্জির মিউজিক বাজে যেটা আর্থের বাইরের আরও পাওয়ারফুল কোনো এনার্জি। এবং এগুলো হঠাৎ করে আমার টাইম লাইনে আসতো এবং সেই ভিডিওগুলোর কমেন্ট সেকশন পড়ে আমি দেখতাম সবার কাছে এরকম হঠাৎই সাজেস্টেড ভিডিও এসছে, এবং এরা যারা সাজেশনে পেয়েছে এরা সকলেই স্পিরিচুয়াল জার্নির সাথে ইনভলভড, এবং হয় স্টারশিপ নয় কোনো অ্যাডভান্স সোল, ঠিক আছে, এবং এরা জানে যে কেন তাদের কাছে আসছে এই ভিডিও, এবং মোস্ট পজিটিভ সোল এবং অ্যাডভান্স সোলের কাছে আসে এগুলো এক রকমের বার্তা, এক রকমের ল্যাঙ্গুয়েজ, এক রকমের কমিউনিকেশন, যেটা ইউনিভার্স করতে চায়, বা ইউনিভার্সের এমন কোনো শক্তি বা এনার্জি কিছু একটা বার্তা দেওয়ার জন্য এটা করে। এবং বার্তা এটাই যে তোমার এনার্জি শিফটের টাইম এসেছে, এবং এনার্জি শিফট শুধু তোমার না, তোমার সাথে আরও অনেকেরই, মানে কালেকটিভ লেভেলের এনার্জি শিফট হবে। এইসবই চলছিল 1 মাস ধরে। তো ফাইনালি 29শে অক্টোবরই আমি জানতে পারি যে 3i অ্যাটলাস নামক একটি বস্তু আসছে, যেটা মহাজাগতিক কোনো অচেনা রহস্যর বীজ থেকে তৈরি, এর আদি অন্ত কেউ জানে না, এবং বিজ্ঞানীরা এ নিয়ে খুব চর্চা করছে। আর এরপরেই
আউট অফ নো হয় স্পিরিট গাইডস আমাকে একটাই কথা বলে যে 3i অ্যাটলাসের সাথে তোমাদের ডিরেক্ট কানেকশন আছে। সো দিস ওয়াজ দ্য কোড ল্যাঙ্গুয়েজ। ইউনিভার্স বা স্পিরিট গাইড এরকমই কোডেড ল্যাঙ্গুয়েজে কথা বলে, ইনটিউশনকে জানিয়ে দেয়, গাইড করে দেয়, এবার তুমি ভালো করে এটা নিয়ে চর্চা করো, ডিটেলসে যাও। এটাই সবসময় ল্যাঙ্গুয়েজ থাকে ইউনিভার্সে। তো যখন আমাকে এই বার্তাটা দেওয়া হয়, যথারীতি আমি যেটা করি সেটা হচ্ছে এটা নিয়ে চর্চা, রিসার্চ, পড়াশোনা শুরু করি। পড়াশোনা করার জন্য বা রিসার্চ করার জন্য যেটা আমাকে বলা হয় সেটাই সার্চ করি, যে 3i অ্যাটলাসের সাথে টুইন ফ্লেমের কানেকশন কী, মানে এই রিলেটেবল যদি কিছু তথ্য থেকে থাকে তো সেখান থেকে জানতে পারবো। তো সার্চ করাতে যেটা সামনে আসে, টুইন ফ্লেম ভিডিও কম, কিন্তু 3i অ্যাটলাসের সাথে স্টারশিডের অনেক কানেকশান নিয়ে আমি ভিডিওস দেখতে পাই। এবার স্টারশিড কাদের বলে এটা যারা জানি তো জানি, যারা জানি না তাদের একটু ভালো করে জানিয়ে দিই, ওকে? তো স্টারশিড বেসিক্যালি সেই সমস্ত সোল যারা আর্থ বা সোলার সিস্টেমের বাইরে কোনো অন্য সোলার সিস্টেম বা অন্য কোনো নক্ষত্র বা গ্রহমণ্ডলের অরিজিন থেকে তৈরি, মানে তারা এই পৃথিবীর সন্তান নয়। আসলে এই পৃথিবীতে জন্মের আগের যত জন্ম তার হয়েছে এই সোলটার, সেটা হয়তো অন্য কোনো গ্রহে বা নক্ষত্রে বা অন্য কোনো সোলার সিস্টেমে হয়েছিল, যেটা পৃথিবীর সাথে পরিচিত কোনো জায়গা নয়। তো বেসিক্যালি পৃথিবীর বাইরে থেকে এরা আসে। তো এরা হচ্ছে এই যে লাইফ টাইমটা স্টারশিডরা পৃথিবীতে এসেছে, এটা হচ্ছে একটা ইনকার্নেশন হয়েছে তার। ওই অরিজিনের সাথে আর্থের অরিজিনের একটা ইনকার্নেশন হয়েছে, এবং তাদের আসার একমাত্র উদ্দেশ্যই হচ্ছে আর্থকে শিফট করা বা আর্থে একটা বড় মিশন নিয়ে আসে, এবং যে মিশনগুলো সমস্ত টুইন ফ্লেম লাইট ওয়ার্কারদের আছে। তো এই কারণে তাদের জন্ম দেওয়া হয় আর্থে। এবার স্টারশিড, লাইট ওয়ার্কার, টুইন ফ্লেম এগুলো কি আলাদা জিনিস? আসল কথা হচ্ছে টুইন ফ্লেম সবাই কিন্তু লাইট ওয়ার্কার, কিন্তু লাইট ওয়ার্কার শুধু টুইন ফ্লেমই হবে সেটা নয়। এবং স্টারশিডরাও লাইট ওয়ার্কার, ঠিক আছে, কিন্তু অনেক স্টারশিড আবার লাইট ওয়ার্কার হয় না, অন্য কিছু মিশন বা পারপাসেও আসে। আবার কিছু স্টারশিড লাইট ওয়ার্কার কাম টুইন ফ্লেম হয়, যেমন আমি, ওকে? তো লাইট ওয়ার্কার কারা? যারা লাইট ওয়ার্ক করতে এসেছে এই পৃথিবীতে। সেটা টুইন ফ্লেমই শুধু হবে সেটা না, আরও অনেকে হয়, সোল পারপাস অনেকেরই থাকে, অনেক কিছু মিশন নিয়ে অনেকেই এই পৃথিবীতে এসেছে, অনেক কিছু কাজ করছেও এই আর্থকে হিলিং দেওয়ার জন্য, এই আর্থের শিফট করার জন্য আর্থকে। কেউ অ্যানিমেলদের জন্য কাজ করছে, কেউ গরিব অসহায়দের জন্য কাজ করছে, অনেক হিলার, টিচার, গাইড, হোয়াট এভার, যা কিছু গড রিলেটেড পারপাস। লাইট, তারা নিজেরাই একটা করে লাইট, তারা সোর্স অফ লাইট, সোর্স অফ পজিটিভ এনার্জি। তাদের দ্বারা এই কালেকটিভ লেভেলে এনার্জি শিফট হচ্ছে, লাইট পাচ্ছে তাদের পারিপার্শ্বিক জায়গা, ঠিক আছে? এরাই লাইট ওয়ার্কার। স্টারশিড অনেকে লাইট ওয়ার্কার হয়, আবার নাও হতে পারে। অন্য যারা লাইট ওয়ার্কার হয় না স্টারশিড, তাদের কি মিশন থেকে আমার আইডিয়া নেই, বিকজ আমি যে স্টারশিড আমার কিন্তু মিশন লাইট ওয়ার্কার হওয়া, এবং আমি টুইন ফ্লেম জার্নিতেই আছি। আমি জানি একটু কমপ্লিকেটেড, বাট দ্য ফ্যাক্ট ইজ সব টুইন ফ্লেম স্টারশিড হয় না, কিন্তু লাইট ওয়ার্কার হয়। কিন্তু সব লাইট ওয়ার্কার আবার স্টারশিড বা টুইন ফ্লেম হয় না, অন্য জার্নিতেও থাকে। মানে টুইন ফ্লেম লাইট ওয়ার্কার হবেই, আবার কোনো কোনো টুইন ফ্লেম স্টারশিডও হয়, ঠিক আছে? আবার কোনো কোনো স্টারশিড লাইট ওয়ার্কার নাও হতে পারে, অন্য কিছু মিশনে আসছে। কিছু কিছু আর বেসিক্যালি অনেক টুইন ফ্লেম লাইট ওয়ার্কার প্লাস স্টারশিড দুটোই হয়, যেমন আমি। যারা যে সমস্ত টুইন ফ্লেম স্টারশিড হয়ে এসেছে, ঠিক আছে, এই যে সোল, এদের লাইফ আবার আরও একটু বেশি স্ট্রাগলিং, কারণ এরা আবার পৃথিবীর সব কিছুর সাথে নিজেকে রিলেট করতে পারে না।
আমি এবার একটু ডিটেলসে বলি যে কী করে তুমি ফিগার আউট করবে যে তুমি একজন স্টারশিড কিনা। খুব কমন একটা ফ্যাক্ট, একটা স্টারশিডের ছোট বয়স থেকে সারাটা জীবন এই ফিলিংটা ইনটিউটিভলি বারবার আসে, বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে আসে, এবং একটাই ওয়ার্ড, একটাই সেন্টেন্স ইনটিউটিভলি মাঝে মাঝেই আসে, সেটা হচ্ছে আই ডোন্ট বিলং ফ্রম হেয়ার। এই জায়গা থেকে আমি বিলং করি না, দিস ইজ নট মাই এনার্জি অর দিস ইজ নট মাই হোম, দিস পিপল আর নট মাই পিপল। ওকে, বিভিন্ন ঘটনার সাথে সেগুলো রিয়েলাইজ করতে থাকে, ফিল করতে থাকে, এবং যতই চেষ্টা করুক না কেন পৃথিবীর নিয়ম কানুন সমাজ সব কিছুর সাথে খাপ খাওয়াতে কোথাও না কোথাও এসে সে পেরে ওঠে না। কিছু একটা আছে যেটা তাকে বারবার বার্তা দেয়, তাকে বারবার সাইন দেয় যে আমি নই এদের মতো, আমি এদের কারোর সাথে মেলার জন্য নই, মেলার মতো নই, এদের এই পৃথিবীর নিয়ম কানুনের সাথে আমি মানানসই নই। প্রথম প্রথম মনে হবে নিজেকেই ছোট লাগবে যখন সে অ্যাওয়্যার থাকবে না নিজের পরিচয়ের ব্যাপারে। তারপরে যখন তার অ্যাওয়ারনেস আসবে সে বুঝতে পারবে আস্তে আস্তে যে কেন নই। এটাও সে ছোট থেকে রিয়েলাইজ করবে যে আমার প্যারেন্টসও যেরকম এই পৃথিবীর নিয়মের সাথে খাপ খাইয়ে চলতে পারে, আমি সেটাও পারি না। খুব কমন একটা এক্সাম্পল দিই, মান্ডেন ওয়ার্ল্ডে বা 3D ওয়ার্ল্ডে পৃথিবীতে মানুষ খুশি থাকার জন্য বা সোলফুলি স্যাটিসফাইড থাকার জন্য আলটিমেটলি নিজের জীবনে কী চায়? ভালো মানি, সফলতা, ভালো প্রাচুর্যতা, ভালো জীবন, রোম্যান্টিক লাইফ পার্টনার, জীবনে অনেক লাক্সারিয়াস লাইফস্টাইল। ছোট থেকে পড়াশোনা করলাম, পড়াশোনা করে বড় হলাম, সমাজে অনেক বড় রেপুটেশন নিয়ে এলাম, এত পয়সা রোজগার করলাম, জীবনে কোনো কিছুর অভাব হলো না। তারপর জীবনে মনের মতো পার্টনার পেলাম, যার সাথে ফ্যামিলি তৈরি করলাম, এবং সবাইকে নিয়ে একটা সুন্দর জীবন যেখানে কোনো কিছুর অভাব নেই। ব্যাস এটাই তো আলটিমেট স্যাটিসফ্যাকশন আর্থলি যদি আমি সুখ খুঁজতে চাই তাহলে। কিন্তু একজন স্টারশিডের কাছে এই সব কিছু যদি সে পেয়ে যায়, আলটিমেট যা কিছু পাওয়া যেতে পারে একটা মানুষের ভালো থাকার জন্য, পৃথিবীতে সবাই ভালো থাকার যে জিনিসগুলোকে ধরছে তার মধ্যে যদি সব সে করে ফেলে এবং সব সে পেয়ে যায়, তবুও সে নিজের মধ্যে খালি অনুভব করবে। অ্যান্ড তার এইটাই মনে হবে, বা তাকে ইনটিউশন এটাই বারবার বলবে, তার সোল এটাই বলবে যে এইসব তো আমি চাই না, বা এইসবের মধ্যে কি আছে, কেনই বা মানুষ এগুলোর পেছনে ছোটে, বা এতে কি খুশি আছে, আলটিমেটলি এখানে কি পেয়ে যাওয়া আছে যে সোল স্যাটিসফাইড হয়ে যায়। যদি তাই হয় তাহলে আমি কেন খুশি হতে পারছি না, বা আমি কিসের অভাব অনুভব করছি, তাহলে কেন সব কিছু পেয়েও আমি খুশি নই? এই কেন কি জন্য এই প্রশ্নগুলোই তাকে তাড়া করে এবং তাকে বারবার বলে আমি কেন মেলাতে পারি না, কেন খাওয়াতে পারি না, কেন রিলেট করতে পারি না অন্য কারোর সাথে। ওকে, প্যাশনেটলি সে কী চায়? সব থেকে প্যাশনেট সে হয় নিজেকে একটা পাওয়ারফুল একটা লিড জায়গাতে, লিডারশিপের জায়গায় নিয়ে যেতে। সে কারোর উপর নির্ভর করে বাঁচতে চায় না বেসিক্যালি। তো সে একটা লিডারশিপের জায়গায় নিজেকে নিয়ে যেতে চায়, সো দ্যাট চারিদিকে যে অসহায় অবলা প্রাণী যারা হেল্পলেস, তাদেরকে হেল্প করার জন্য প্যাশনেটলি এটা করতে চায় যে তাদেরকে যাতে একটা বেটার লাইফ দিতে পারে, সেই জন্য সে নিজেকে একটা লিডিং পজিশনে নিয়ে যেতে চায়। এটা একটা স্টারশিডের ভেতরের সব থেকে বড় চাহিদা হয়, এবং এটা ছোটো থেকেই হয়। এবং যত বয়স বাড়ে তত প্যাশনটাকে প্র্যাকটিক্যালি ম্যানিফেস্ট করার চাহিদাটা অনেক বেশি বেড়ে যায়, এবং এটাই যেন তাকে আলটিমেট সুখ দেবে। সে যদি আর্ন করতে চায়, পাওয়ারফুল হতে চায়, যদি ফিনান্সিয়ালি, তার কারণ হচ্ছে সে
অন্যকে সার্ভ করতে পারে বা প্রোভাইড করতে পারে, সেই পাওয়ারটা সে ম্যানিফেস্ট করতে চায়। প্লাস হচ্ছে যে তার সবসময় নিজেকে অন্যদের থেকে আলাদা লাগে, সে বন্ধু বানাতে পারে না, সে কারোর সাথে ভালো করে মিশতে পারে না, যতই চেষ্টা করুক না কেন তাকে একটা রোল প্লে করতে হয়, বাট নিজের ট্রু অথেন্টিকেট সেলফটা সে কারোর সামনেই প্রকাশ করতে পারে না, নট ইভেন ইন ফ্রন্ট অফ দেয়ার পেরেন্টস। ঠিক আছে, সবসময় যেন তাকে অ্যাক্টিং করতে হয়, নিজের বাড়িটাই মনে হয় নিজের বাড়ি না, একটা গেস্ট হিসাবে আছি, একটা সবসময় নিজের জগতে আইসোলেট থাকতে চায় সে, কারণ মনে হয় যে আমার সাথে থাকার মতো বা আমাকে বোঝার মতো বা আমাকে শোনার মতো কেউই নেই। আর সবসময় তাকে স্কাই, কসমস, তাকে স্পিরিচুয়ালিটি সবসময় প্রচণ্ড অ্যাট্রাক্ট করে। তবে সে নর্মালি হিউম্যান সোলস যারা হয় তাদের থেকে স্টারশিট এক্সট্রিম লেভেলের অ্যাডভান্স সোল। ঠিক আছে, এবং হাইলি ইনটিউটিভ, এমপ্যাথেটিক, স্ট্রং ইন্টিউশন পাওয়ার এবং প্রচণ্ড স্ট্রং, পাওয়ারফুল, ইমোশনালি ইন্টেলিজেন্ট হয় এরা। অ্যান্ড সে সবসময় ছোটো থেকে এটা জানে যে আমি এটা কোনো বড় পারপাস করতে এসেছি, এবং সে সবসময় এটা তার ফিল হয় যে আমি এদের সাথে খাওয়াতে আসিনি, এইটা সবসময় তার একটা মনের মধ্যে। নিজেকে এই পৃথিবীর কারোর সাথে সে রিলেট করতে পারে না, তার নিজেকে খুব সেপারেটেড লাগে পৃথিবীর সবার সাথে। বেটার সে কোনো অ্যানিমেলের সাথে টাইম স্পেন্ড করবে, বাট হিউম্যানের সাথে টাইম স্পেন্ড করা বা নিজের ভাবতে পারাটা তার পক্ষে খুব ডিফিকাল্ট হয়। অ্যান্ড আমার যেটা সবসময় হয়ে এসছে, যখনই আমি আকাশের দিকে, আমি খুব স্কাইয়ের প্রতি অ্যাডিকটিভ। আমি সবসময় একবার করে আকাশ দেখতে ভালোবাসি, আকাশের দিকে তাকিয়ে থাকতে, তারাদের দিকে তাকিয়ে থাকতে আমি ভীষণ ভালোবাসি। আর যখন আমি দেখি আকাশ, তারা, চাঁদ, মেঘ, আমি কি যেন খুঁজে বেড়াই, মানে খুব ডিপলি কোথাও একটা হারিয়ে যাই, আমি সেখান থেকে ফিরে আসতে পারি না। অ্যাজ ইফ ওই আকাশের বা ওই তারাদের মধ্যে, ওই আকাশের পেছনে কিছু একটা আছে যেটা আমাকে টানে বা আমাকে ডাকছে যেন হাতছানি দিয়ে। সো আমি বুঝতে পারি না সেটা কি, কিন্তু আমাকে ডাকে, ফিলস লাইক আমার ঘর আমাকে ডাকছে। দিস ইজ দ্য ফিলিং অল টাইম। মনে হবে যে আমি একটা গেস্ট হিসাবে এই পৃথিবীতে আছি। এই জিনিসগুলো সবসময় একটা স্টারশিটকে তারা করে। তো সবাইকে করবে না এটা, ঠিক আছে, স্টারশিটদেরকেই স্পেশালি এই ফিলিংটা দিয়ে যেতে হয়। তো আই গেস আমি বোঝাতে পারলাম, স্টারশিট যদি তুমি হও তো তোমার মধ্যে এই সিমটমগুলো থাকতে পারে। বাকি তুমি যদি স্টারশিট না হও, অনলি টুইন ফ্লেম বা লাইট ওয়ার্কার হও, তাহলে হয়তো তুমি এতটা ওইটা রিলেট করবে না। বাকি অ্যাজ এ টুইন ফ্লেম যে কনসেপ্টটা আছে, বা অ্যাজ এ টুইন ফ্লেম বা লাইট ওয়ার্কার তোমার যে বাকি সিমটমগুলো আছে সেগুলো তুমি অবশ্যই রিলেট করবে। স্টারশিট হলে এইটাও তুমি রিলেট করতে পারো, মানে এক্সট্রা এই ফিলিংটা দিয়েও তুমি যেতে পারো। ওকে, তো সেটাই। এবার আমার এই ভিডিওটা বানানোর পারপাস এটাই যে আই ওয়ান্ট টু রিকগনাইজ দোজ যারা আমার কমিউনিটি থেকে আসছে, আমার কমিউনিটি থেকে আসা আরও স্টারশিট যারা আছে, আমি তাদেরকে রিকগনাইজ করতে চাই বা তাদের সাথে, তাদের এনার্জির সাথে আমি কানেক্টেড হতে চাই। কেন হতে চাই? বিকজ এই যে মিশনটা, যে মিশনটাতে ইউনিভার্স ডিভাইন আমাদেরকে চয়েস করেছে, এটা আমি একা করতে আসিনি। অ্যাকচুয়ালি আমরা একসাথে করতে এসেছি, আমরা একটা কমিউনিটি। ওকে, তো তাছাড়াও স্টারশিট কিন্তু সংখ্যায় অনেকটাই কম, খুব রেয়ারেস্ট একটা সোল। তো আমি ম্যাক্সিমাম ফরেন স্টারশিট বেশি দেখেছি, ইন্ডিয়ান বা অন্যান্য রিজিয়নে, বা মানে ব্রিটিশ ছাড়া বাকি রিজিয়ন বা বেঙ্গলি কমিউনিটি থেকে যারা আসছে, এরকম স্টারশিট আমি খুব একটা দেখিনি বা আমি চিনিও না। তো আমার আজ ভিডিওটা বানানোর পারপাস এটাই যে আমার কিছু প্রশ্ন থাকবে, এই ভিডিওটা শেষ পর্যন্ত শোনার পরে একটুও যারা কিউরিয়াস হয়েছে বা ফিল করেছে যে হ্যাঁ কোথাও যেন আমিও এই জিনিসগুলো দিয়ে যাচ্ছি বা রিলেট করতে পারছি, বা 3i অ্যাটলাস আমাকেও প্রচণ্ড টানছে বা আমাকেও খুব কিউরিয়াসিটি বাড়াচ্ছে আমার মনে এই জিনিসটা,
বা ইনটিউশন আমাকে খুব পুশ দিচ্ছে এটার প্রতি রিসার্চ করতে বা এগুলো জানতে, বা স্টারশিট কনসেপ্টটার প্রতি আমি আরও বেশি অ্যাট্রাক্টেড, আমি আরও জানতে চাই এবং আমিও কিছু রিলেট করতে পারি। এইরকম যে বা যারা আছে তারা প্লিজ আমাকে কমেন্ট করো। তার কারণ হচ্ছে যে আমরা সবাই সব কিছু জানি না। যেমন আমি তোমাদেরকে গাইডেড ভিডিও শেয়ার করছি বলে আমিও সব জেনে যাইনি। আমিও আরও অনেক স্টারশিট বা টুইন ফ্লেম বা লাইট ওয়ার্কের কাছ থেকে অনেক কিছু জানতে পারবো। যত তোমরা নিজেদের মনের কোয়ারিজ বা ফিলিংস বা এক্সপিরিয়েন্সগুলো আমার সাথে শেয়ার করবে, সেখান থেকেও আমি আরও কিছু জানতে পারবো এবং তোমাদেরকে গাইড করতে গিয়ে আমিও আমার ইনার গডেস বা স্পিরিট গাইডের সাথে আরও ভালোভাবে কমিউনিকেট করতে পারবো, আরও হয়তো অনেক ইনফরমেশান নিয়ে আসতে পারবো। ইনফরমেশানের আরও বেশি প্রয়োজন আছে, কারণ অনেক মিস্ট্রি আছে এই কনসেপ্টগুলোর মধ্যে, বিশেষ করে স্টারশিট অ্যান্ড 3i অ্যাটলাস অ্যান্ড ইউনিভার্স যে আমাকে একটা বার্তা দিয়েছে, যেখানে আমি বললাম যে 3i অ্যাটলাসের সাথে তোমাদের, মার্ক মাই ওয়ার্ড, তোমার কিন্তু নয়, ইউনিভার্স কিন্তু বলেছে তোমাদের কানেকশন আছে। এই তোমাদের বলতে আমাকে একটা কমিউনিটির কথা বলা হয়েছে, যে কমিউনিটি থেকে আমিও বিলং করছি। তো আমি শুধু ওই কমিউনিটির বাকি যদি কেউ থেকে থাকে তাকে চিনতে চাই বা তার সাথে কানেক্ট করতে চাই বা তাকে এই বার্তাটা দিতে চাই, তো এবং জানতে চাই যে সেও কি কোথাও না কোথাও এই পুলটা ফিল করছে। তো আজকে আমার ভিডিওটা বানানোর উদ্দেশ্য এটাই, আমার মনে হয় এটা আমার শেয়ার করা উচিত ছিল, অ্যান্ড ইউনিভার্স চেয়েছে বলে আমি শেয়ার করতে পারছি এত কিছু। তো প্লিজ আমাকে কমেন্ট করো, বিকজ আজকের কনসেপ্টটা একদম ডিফারেন্ট। ডেলি বেসিসে টুইন ফ্লেম কনসেপ্টের যে ভিডিও আমি বানাই বা বাকি সবাই বানায় তার থেকে অনেক আলাদা, অনেক নতুন, অনেক ইউনিক, তাই না এই কনসেপ্টটা? তো আউট অফ দ্য বক্স ভাবতে হবে। জাস্ট বেসিক টুইন ফ্লেম কনসেপ্টের বাইরেও অনেক কিছু আছে, বিয়ন্ড কিছু আছে, এবং সব কিছুর সাথে ইন্টারকানেক্টেড। ইউনিভার্সের যা কিছু ঘটছে, সমস্ত ঘটনা, সমস্ত কনসেপ্ট, সবাই সবার সাথে কিন্তু কানেক্টেড, এবং সব কিছুর কাছ থেকে কিছু না কিছু শেখার আছে। তো ঠিক আছে, এই একটা বার্তা দেওয়ার জন্যই আজকের ভিডিওটা। আর আমি চাই বা আমি হোপফুলি আমি ওয়েট করব যে যারা রিলেট করতে পারছো আমার আজকের এই ভিডিওটা নিজের সাথে, তারা আমাকে কমেন্ট করো। আর প্লিজ তোমাদের সাথেও কি এমন কিছু ঘটেছে, যদি ঘটে থাকে, যাই হয়েছে, ছোট বড় যাই হয়েছে, যেটাই মনে হয়েছে যে হ্যাঁ শেয়ার করার মতো, এরকম শিফট বা পরিবর্তন নিজের মধ্যে তুমিও দেখতে পারছো বা ফিল করতে পারছো, আমার সাথে রিলেট করতে পারছো, যা কিছু, তো প্লিজ কমেন্টে জানাও এবং ডিটেলসে বলো। আমি ফিগার আউট করার চেষ্টা করব, ডিকোড করার চেষ্টা করব এবং হেল্প করার চেষ্টা করব। সো থ্যাংক ইউ সো মাচ।